পারমাণবিক বোমা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হিরোশিমা নাগাসাকির সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের তৈরি সবচেয়ে বড় বিভীষিকার নাম। কিন্তু কি হবে যদি বলি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর ও আরও চতুর এক নিঃশব্দ ঘাতক তৈরি করছে ইরান? এমন এক অস্ত্র যা কোনো শব্দ করে না, কোনো ধোঁয়া ছড়ায় না, কোনো বিস্ফোরণ ঘটায় না, কিন্তু এক অদৃশ্য ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে একটি দেশের হৃৎপিণ্ড। আমরা কথা বলছি ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি অস্ত্রের, যা ইরানের এক বোতামের চাপেই চিরশত্রু ইসরায়েলকে আক্ষরিক অর্থেই একবিংশ শতাব্দী থেকে আদি পাথরের যুগে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের পরিকল্পনাটা যতটা সরল ততটাই বিধ্বংসী। তাদের লক্ষ্য ইসরায়েলের স্নায়ুতন্ত্রকে চিরতরে বিকল করে দেওয়া। এই স্নায়ুতন্ত্র হল দেশটির বিদ্যুৎ গ্রিড, সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ, ইন্টারনেট ব্যবস্থা, হাসপাতাল, বিমানবন্দর, ব্যাংক, এক কথায় আধুনিক সভ্যতার সবকিছু। ইরানের লক্ষ্য এমন একটি ইএমপি অস্ত্র তৈরি করা যা মহাকাশে বিস্ফোরিত হয়ে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি করবে। সেই তরঙ্গ আলোর গতিতে নেমে এসে ইসরায়েলের আকাশসীমার মধ্যে থাকা প্রতিটি ইলেকট্রনিক সার্কিটকে পুড়িয়ে ছাই করে দেবে। এক মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে একটি গোটা দেশ। এটাই ইএমপি হামলার ভয়াবহ বাস্তবতা। এই ভয়ঙ্কর স্বপ্নের পেছনে ইরান ছুটছে বহু বছর ধরে, তবে পথটা মোটেও ফুলের ছিল না। বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ গোপন হামলায় ইরানের এই ইএমপি প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের ভাষায় প্রকল্পটিতে রীতিমতো ধস নেমেছিল। কিন্তু ইরান বরাবরই এমন শক্তি যারা ধ্বংসস্তূপের মধ্য থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে। হামলার পরপরই তেহরান থেকে গর্জে ওঠে পাল্টা বিবৃতি। তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়, হামলায় তাদের প্রকল্পের সামান্য ক্ষতি হলেও মূল কর্মসূচি সম্পূর্ণ নিরাপদ এবং তারা কোনো অবস্থাতেই এটি থামাবে না। এই ইএমপি প্রকল্পের ছায়ার আড়ালেই চলছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা টানাপোড়েন। ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো এমন কিছু তথ্য সামনে এনেছিল যা পারমাণবিক বিশ্বের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। তাদের দাবি, ইরান পর্দার আড়ালে কেবল একটি নয় বরং দুটো পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলেছিল। এর একটি ছিল সাধারণ ফিশন বোমা, আর অন্যটি ছিল তার চেয়েও বহুগুণ শক্তিশালী ফিউশন বোমা, যা হাইড্রোজেন বোমা নামে বেশি পরিচিত। যদিও ইসরায়েল এবং তাদের মিত্রদের ক্রমাগত গুপ্ত হত্যা আর গোপন হামলায় এই প্রকল্পগুলো বারবার হোঁচট খেয়েছে, ইরানের বহু শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে এর জন্য প্রাণ দিতে হয়েছে। কিন্তু ইরানের অবস্থান ঠিক তার উল্টো। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি কখনোই থেমে যায়নি এবং এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্তর্জাতিক আইন ও বিধি মেনেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের জন্য তাদের দরজা সবসময় খোলা। ইরানের দাবি, তাদের বিজ্ঞানীরা নিহত হলেও গবেষণার মশাল হাত বদল হয়েছে, কিন্তু নেভেনে। একদিকে যখন এই গোপন প্রযুক্তির ছায়াযুদ্ধ চলছে, অন্যদিকে তখন বাস্তব যুদ্ধক্ষেত্রেও উত্তাপ কম ছিল না। চলমান সংঘাতে ইসরায়েল দাবি করে তারা ইরানের প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ইরানের 500টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ বা লঞ্চারের 80% তারা গুড়িয়ে দিয়েছে। তবে তেহরান এই সংখ্যাগুলোকে অতিরঞ্জিত এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, যুদ্ধের স্বাভাবিক কিছু ক্ষয়ক্ষতি হলেও তাদের মূল ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো সুরক্ষিত আছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্বাসনের কাজ পুরোদমে চলছে। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ইরানের হাতে যদি পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি থাকে তবে আলাদা করে এই ইএমপি অস্ত্রের দরকার কেন? উত্তরটা লুকিয়ে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ঐতিহাসিক ফতোয়ার মধ্যে। সেই ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করা এবং ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ। আর এই ধর্মীয় নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা রেখেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সরাসরি পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপ থেকে সরে আসে। এর বিকল্প হিসেবেই তারা বেছে নেয় ইএমপি প্রকল্পকে। এটি এমন এক চতুর কৌশল যা পারমাণবিক বোমার মতো বিধ্বংসী, কিন্তু সরাসরি রক্তপাত ঘটায় না এবং ধর্মীয় নিষেধাজ্ঞার মধ্যেও পড়ে না। এটি ছিল তাদের প্ল্যান বি বা এমন এক তুরুপের তাস যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করে শত্রুকে পারমাণবিক হামলা ছাড়াই নতজানু করানো সম্ভব। যদিও ইসরায়েলি গোয়েন্দারা এখনও বিশ্বাস করে ইরান পারমাণবিক বোমা বানানোর সক্ষমতার খুব কাছাকাছি রয়েছে,
তাদের মতে গোপনে একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের কমপক্ষে 1 থেকে 2 বছর সময় লাগবে, আর সেই চেষ্টা ধরা পড়বেই এবং তা ধ্বংস করা হবে। এর জবাবে ইরান বরাবরই বলে আসছে তাদের সকল সামরিক ও পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ আত্মরক্ষামূলক, আগ্রাসী নয়। গত 24 জুন ইসরায়েলে বিমান হামলা চালানো হয় তেহরানের কাছে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনায়। হামলার পরেও ইরান শান্তভাবে দাবি করে তাদের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং তাদের কর্মসূচি IAEA এর কড়া নজরদারির অধীনেই পরিচালিত হচ্ছে। একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার, ইসরায়েলের ক্রমাগত হামলা হয়তো ইরানের পারমাণবিক ও সামরিক কার্যক্রমকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পেরেছে, কিন্তু থামাতে পারেনি। বরং এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর এই খেলার মূল চালক যে শুধু ইরান বা ইসরায়েল নয় তা বোঝা গেল সাম্প্রতিক কিছু ঘটনায়। মধ্যপ্রাচ্যের সব সমীকরণ যেন যুক্তরাষ্ট্রের চোখের সামনেই বালির ঘরের মতো ভেঙে পড়ছে, আর ওয়াশিংটন শুধু নীরবে দর্শক হয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে গেল জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময়। বিখ্যাত গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন পুরো বিশ্বকে চমকে দেয়। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখে যখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রায় ভেঙে পড়ার উপক্রম, তখন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে পুরনো আরব মিত্র সৌদি আরবের কাছে সাহায্যের জন্য হাত পাতে। ওয়াশিংটন রিয়াদকে অনুরোধ করেছিল তাদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু ইন্টারসেপ্টর যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে দেওয়া হয়। কিন্তু মিডল ইস্ট আই 2 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে সৌদি আরব সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে। শুধু সৌদি আরবই নয়, সংযুক্ত আরব আমিরাতকেও একই অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারাও রাজি হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যখন অনুরোধে কাজ হয়নি তখন কিছু লেনদেনের প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো আরব মিত্রই এগিয়ে আসেনি। প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েল একা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ওয়াশিংটন তার নিজস্ব নৌবাহিনীর জাহাজ থেকে স্ট্যান্ডার্ড মিসাইল 3 ছুড়ে ইসরায়েলকে সেবারের মতো রক্ষা করতে বাধ্য হয়। এ তো গেল মধ্যপ্রাচ্যের চিত্র। খোদ পশ্চিমা বিশ্বেও ভাঙনের সুর স্পষ্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তো ঘোষণা দিয়ে দিয়েছেন আগামী সেপ্টেম্বরে G7ভুক্ত দেশগুলোর মধ্যে তার দেশই প্রথম ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল ও আমেরিকা। এমনকি ইসরায়েলের এককালের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্য এখন ইসরায়েলের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে। কিছুদিন আগে মিডল ইস্ট আইয়ের আরেকটি প্রতিবেদনে বলা হয় এবারের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ বিশ্বের 20টিরও বেশি দেশ। তাই আর অস্বীকার করার কোনো উপায় নেই যে বিশ্বমঞ্চে খুব দ্রুত একা হয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর এই ভূ রাজনৈতিক একাকিত্বের সুযোগেই ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি তৈরি করে চলেছে।